This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. নমস্কার, ডাক্তার প্রকাশ মল্লিক লাইভে আপনাদের স্বাগত। রবিবার ঠিক 12টা মানে আমরা জানি যে স্যার থাকেন আমাদের স্টুডিওতে, আর আজ যে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে আমরা কথা বলবো। আপনার বাড়ির শিশু কি প্রায়ই ভুগছে? শিশুর কি জ্বর, সর্দি, কাশি, পেটের সমস্যা, ঘ্যান ঘ্যানে ভাব লেগেই আছে? আর বাড়ির শিশু যদি অসুস্থ হয়ে থাকে, আমাদের মন কারোরই ভালো থাকে না। শুরু থেকেই, জন্ম থেকেই কি তাকে হোমিওপ্যাথি খাওয়াবেন? কতটা ভালো শিশু রোগ চিকিৎসায় হোমিওপ্যাথি, কতটা সফল, কি বলছেন সুপার স্পেশালিস্ট হোমিওপ্যাথির ডক্টর প্রকাশ মল্লিক? আসুন আমরা সবটাই জানবো। আমাদের সঙ্গে স্যার রয়েছেন। স্যার স্বাগত ডক্টর প্রকাশ মল্লিক লাইভে। স্যার, আমরা বড়রা বলতে পারি মাথা ব্যথা করছে, পিঠে ব্যথা করছে, পেটে ব্যথা করছে, জ্বর হয়েছে। শিশুরা বলতে পারে না। তাদের কষ্টটা আরও বেশি, খুব চাপের বোঝাটা বুঝে তাদের ট্রিটমেন্ট করাটা আমি মনে করি যে আরও বেশি কঠিন। শিশুরা খুব চটজলদি তাদের এই অসুস্থ হওয়ার কারণ কি? মানে সদ্যজাত হওয়ার থেকেই কি তাদের সমস্যাগুলো তৈরি হয়ে যায়? খুব কমন প্রবলেমগুলো কি কি? অ্যাকচুয়ালি এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে শিশু রোগ, কিন্তু এটা ঠিকই বলেছেন যে অ্যাকচুয়ালি শিশুরা কিন্তু তার কান্নার মাধ্যমে তার ভাষা, শিশুর কান্নাই একটা ভাষা, এবং মা হচ্ছে তার সেই অসুবিধাটা বুঝতে পারে। এবং এ ব্যাপারে আমার একটা বই আছে, আমার এবং আমার ছেলে ডাক্তার পার্থসারথী মল্লিক, এ ব্যাপারে আমাদের শিশু রোগের হোমিওপ্যাথি চিকিৎসা নামে একটা বই আছে। আর শিশুদের ইমিউনিটি পাওয়ার কম, এবং সেই কারণেই তারা নানা সময় নানা কারণে অসুস্থ হয়ে পড়ে। এবং কান্নাটাই তার ভাষা, কান্না দিয়ে বোঝা যেত তার কি কষ্ট। মা অনুভব করে কান্না তার খিদে পাওয়ার জন্য কান্না, কান্না তার বিছানা ভিজে গেছে বলে তার কান্না, এবং কান্না তার পেটের যন্ত্রণার কান্না। এবং একটা সন্ধেবেলা একটা সব বাচ্চারা অন্ধকারজনিত কারণে কাঁদে, সেই জন্য তাকে বলে ইভিনিং কলিক। তার জন্য হোমিওপ্যাথি ওষুধ আছে। আর শিশুদের ক্ষেত্রে হোমিওপ্যাথি দুটো ব্যাপারে খুব গ্রহণযোগ্য। একটা হচ্ছে মিষ্টি মিষ্টি গুলি, খেতে কোনো অসুবিধে নেই, যেটা আপনার তেতো, এটা খেতে ভালোবাসে। আর একটা অন্য কারণ হচ্ছে যে এখন যে বর্তমানে এলোপ্যাথিক পয়েন্ট অফ ভিউ যদি আপনি বেশি ট্রিটমেন্ট করেন, তার ড্রাগ রেজিস্ট্যান্স হয়ে যায়। যদিও আমি গোড়া নই, হোমিওপ্যাথি খেলে কিন্তু পরবর্তীকালে তার এলোপ্যাথি করারও একটা বিশেষ সুযোগ থাকে। তাই এই সাইড এফেক্টহীনতার জন্যেও সেখানে শিশুদের কিন্তু হোমিওপ্যাথি চিকিৎসার প্রয়োজনীয়তা অনেক বেশি। আচ্ছা স্যার, প্রথমেই আপনার কাছে জানলাম যে তাদের সমস্যাগুলো কী কী, কিন্তু শিশুদের এই সমস্যার পাশাপাশি তাদের পেটের সমস্যাও এখন খুব বেশি দেখা যাচ্ছে। শিশুরা খুব ছোট থেকে পেটের সমস্যায় ভুগছে। এটার কারণ এবং হোমিওপ্যাথিতে অ্যাকচুয়ালি শিশুদের এই যে সমস্ত রোগের কারণ, এই আমাদের একটা অজ্ঞতা। যেমন আমরা এখন নানা কষ্টের কারণে অভিভাবকরাও চায় না, এবং যে মহিলাও চায় না, সে কিন্তু নর্মাল ডেলিভারি চায় না। কিন্তু নর্মাল ডেলিভারি হলে একটা 16 ঘন্টার প্রসেস, তার জন্যে যে তার যে পাতোয়েতে ব্যাকটেরিয়া থাকে, সেই ব্যাকটেরিয়াগুলো যখন বাচ্চা ইনগ্রাপ করে তখন তার ইমিউনিটি পাওয়ার গ্রোথ করে। কিন্তু নানা কারণে এখন কিন্তু আমরা সেটাকে সিজার করে নিই, তার জন্য তার ইমিউনিটি পাওয়ারটা কমে যায়। এবং এই যে ব্যাপারটা, সেই জন্যে নানা রকম আরেকটা ব্যাপার হচ্ছে যে বাচ্চাদের ক্ষেত্রে এখন সবাই বক্ষদুগ্ধ দিতে চায় না, এবং সেই জন্যে টিভিতে রেডিওতে বলতে হয় যে আপনি বক্ষদুগ্ধ থেকে বঞ্চিত করবেন না। বক্ষদুগ্ধ থেকে বঞ্চিত করলে শিশু যেমন অপুষ্টিজনিত সমস্যায় ভোগে, অপরদিকে মহিলার কিন্তু ব্রেস্ট ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে। এবং সেই জন্যেই, এবং এই ল্যাকটেটিং পিরিয়ডে কিন্তু তার জন্ম নিয়ন্ত্রণটাও হয়ে যায় অনেকটা। যাই হোক, তা এই যে তার যে অন্য বাইরের খাবার এবং বিজ্ঞাপনজনিত কারণে অনেক সময় বেবি ফুডের যে বিজ্ঞাপন দেখে অনেকে বিজ্ঞাপিত হয়ে সেই খাবারগুলো খাওয়ার কারণে তার হজম হয় না, এবং সেগুলো প্রপার ওয়েতে খাওয়ানো, এবং তারপরে তার যে ওই খাওয়ানোর সময় যে তার গ্যাস হয় পেটে, সেটা আমরা যখন মা ঠাকুমারা কী করতো, পিঠে ফেলে চাপড়ে তার কিন্তু সেই গ্যাসটাকে বের করে দিত। এবং এছাড়াও আমরা এখন শিশুকে ঘন ঘন খাওয়াই, কিন্তু তার পেচ্ছাপটা ঠিকমতো হচ্ছে কি না, এবং তাকে ঘন ঘন না খাইয়ে তাকে যদি তার খিদে অনুভব করতে দেওয়া হয়, তাহলেই কিন্তু অনেক সমস্যার সমাধান হয়ে যায়। আমাদের কাছে প্রচুর রুগী আছে, বলে স্যার আমার বাচ্চা না খেতে চায় না। আসলে খেতে চায় না এই কারণেই, আসলে খিদে পাওয়ার আগেই তাকে খাইয়ে দেওয়া হয়, এবং সেই জন্যে তাকে একটু দেরি করে খাওয়ালে সে যখন অনুভব করবে তখন হজমটাও ভালো হবে। এবং নানা রকম কারণে, এবং বাচ্চারা অনেক সময় কি হয়, তার হাতে সে নোংরা থাকে, সেটা মুখ দিয়ে দেয় এবং আঙুল চষে
সেই কারণে পেটের নানা রকম সমস্যা হয়, বমি হয়, পায়খানা হয়, সেগুলোর হোমিওপ্যাথি চিকিৎসা প্রচুরভাবে ভালোভাবে আছে এবং যেগুলো সহজেই শিশুকে রক্ষা করা সম্ভব। একদম। আপনারা যারা এই অনুষ্ঠান দেখছেন তাদেরকে জানিয়ে রাখবো, স্যার আজকে আমাদের স্টুডিওতে রয়েছেন। আপনারা কিন্তু এই সুযোগ খুব হাতছাড়া একেবারেই করবেন না। তার কারণ স্যারের কাছে গিয়ে যদি দেখাতে হয়, আমরা জানি যে অনেক দিন অপেক্ষা করতে হয়, কিন্তু উনি যেহেতু স্টুডিওতে আজকে আমাদের রয়েছেন, সরাসরি আপনারা ফোন করতে পারেন। দেখুন আমাদের টিভি স্ক্রিনের নিচে নাম্বার যাচ্ছে, দুটি নাম্বার যাচ্ছে, একটি হচ্ছে বুকিংয়ের এবং আরেকটি হচ্ছে আমাদের এখানে সরাসরি ফোন করার। যারা সরাসরি ফোন করে এই মুহূর্তে স্যারের সঙ্গে কথা বলতে চাইছেন, আপনার শিশু সম্পর্কে কিছু আপনি জানতে চাইছেন, কোনো সমস্যা সমাধান চাইছেন, তাহলে সরাসরি স্যারের পরামর্শ নিতে পারেন এই স্টুডিওতে ফোন করে। এবং আরও একটি যাচ্ছে বুকিং নাম্বার, যারা সরাসরি শিশুকে স্যারের কাছে দেখাতে চান, বুকিং নাম্বারে ফোন করুন, নিশ্চয়ই সেখান থেকে আপনি গাইডেন্স পাবেন। স্যার, অটিজম এটা কি একদম জন্মগত সমস্যা, জিনগত সমস্যা, সেটা বোঝেন এবং ট্রিটমেন্ট দারুণ কি? প্রশ্ন করেছেন। বর্তমানে আমার কাছে প্রচুর অটিজমের পেশেন্ট আছে যারা মডার্ন মেডিসিনে সমস্ত রকম চিকিৎসা করে ফিরে এসছে এবং একে 100% যে ভালো করা যাবে তাও বলছি না, কিন্তু আমার কাছে যতগুলি পেশেন্ট আছে 10% to 30% তারা কিন্তু ভালো আছে। এবং এ ব্যাপারে আমি বলবো যে অভিভাবকদের বলবো, অটিজম পেশেন্ট মানেই ভাববেন না তার জীবন নষ্ট হয়ে গেছে। আইনস্টাইন কিন্তু অটিজমের পেশেন্ট ছিলেন, তাকে ভালোবাসতে হবে এবং সেই সঙ্গে তার কি এফিনিটি তার উপরে নির্ভর করে। এবং আমার কাছে যে সমস্ত অটিজমের পেশেন্ট আছে তারা কিন্তু কথা বলছে এবং নর্মাল স্কুলে ভর্তি হয়েছে দু একটি পেশেন্ট, এবং তারা রেজাল্টও ভালো করছে। একটু ধৈর্য ধরে ট্রিটমেন্ট করলে এই সব পেশেন্টকেও কিন্তু নর্মাল লাইফে প্রতিষ্ঠা করা সম্ভব। এবং আমাদের হোমিওপ্যাথি জেনেটিক্যাল ডিজিজ এটাকে বলা যায়, এবং সেই জেনেটিক্যাল ডিজিজ আমরা জেনেটিক্যাল টেস্ট করি। জেনেটিক্যাল টেস্ট করে তার আরএনএ ডিএনএ কোন জিনটা এফেক্ট হচ্ছে তার ভিত্তিতে আমাদের বর্তমানে ওষুধ আছে, আরএনএ ডিএনএ থেকে ওষুধ তৈরি হয়েছে, সেগুলো প্রয়োগ করে। এবং এছাড়াও আমাদের ধাতুগত চিকিৎসা, অর্থাৎ তার টিউবারকুলার ডায়াথিসিস কিনা, তার ফ্যামিলি হিস্ট্রির কোনো ক্যান্সারাস স্টেজ আছে কিনা বা ক্যান্সারের হিস্ট্রি আছে কিনা, এগুলো বিবেচনা করে এবং তার ফিগার এবং বাচ্চার অনুভব সব মিলিয়ে আমরা কিন্তু অটিজমের চিকিৎসা করে আমরা অন্যান্য সমস্ত ব্যাধি শেষ করে আসার পরেও আমরা আশার আলো দেখতে পাচ্ছি এবং আমরা অনেক শিশুকেই অনেক পার্সেন্টেজে ভালো করতে পেরেছি এবং ভবিষ্যতে হয়তোবা তাদের আরও অনেক ভালোর পর্যায়ে নিয়ে যাব। সব অনেকেরই সব ট্রিটমেন্ট চলছে। এ ব্যাপারে অটিজম পেশেন্ট হলে আপনারা হোমিওপ্যাথি চিকিৎসা শরণাপন্ন হন, এইটুকু বলতে পারি। স্যার, ডায়াবেটিস, এই ডায়াবেটিসটা আমরা জানি যে এখন খুব কমন, কিন্তু সেটা হচ্ছে বড়দের জন্য। ডায়াবেটিস শিশুদেরও হচ্ছে, এ তো মারাত্মক রিপোর্ট। এই রোগের চিকিৎসা কিভাবে করেন, মানে শিশুদের ডায়াবেটিস এটা বোঝার উপায় কি, কি কি সিমটমস থাকে এবং এটার চিকিৎসা কিভাবে হয় হোমিওপ্যাথিতে? হ্যাঁ, এটা খুব দারুণ প্রশ্ন করেছেন। সেটা হলো এই যে ডায়াবেটিস বাচ্চাদের এখন কিন্তু একটা অনেকের ক্ষেত্রেই হচ্ছে, তাকে বলে জুভেনাইল ডায়াবেটিস। এবং এই ডায়াবেটিসের জন্য কিন্তু তার চোখের সমস্যা হতে পারে, রেটিনোপ্যাথি হয়ে যেতে পারে এবং তার গ্যাংগ্রিন হতে পারে। এবং এইগুলো কিন্তু কেন হয় না, ডিউরিং দ্য প্রেগনেন্সি মায়ের কিন্তু ডায়াবেটিস থাকলে সেখানে কিন্তু অনেকটা সম্ভাবনা থাকে। এক্ষেত্রে গর্ভবতী মহিলাদের এই সমস্যার হাত থেকে রক্ষা পেতে গেলে তাদের যে প্রেগনেন্সি টাইমে কিন্তু খাওয়া দাওয়াকে নিয়ন্ত্রণ করতে হবে এবং তার ফ্যামিলি হিস্ট্রিতে যদি কোনো ডায়াবেটিক হিস্ট্রি থাকে সে ব্যাপারটা কনসাস হয়ে ডাক্তারবাবুর সঙ্গে পরামর্শ নিতে হবে। এবং এই ক্ষেত্রে আমাদের কিন্তু চিকিৎসা, যে ক্ষেত্রে এলোপ্যাথি চিকিৎসা বা তাকে অনেক সময় ইনসুলিন দেয় এবং তাতে ভবিষ্যতে কিন্তু তার অনেক সমস্যা হতে পারে। এই ছোটোবেলা থেকে এরকমও আমার কাছে অনেক পেশেন্ট আছে যাদের 300-400 ডায়াবেটিস, মানে অ্যাকচুয়ালি সুগার, সে পেশেন্টকে আমরা নর্মাল করতে পেরেছি। তবে এটা কি দীর্ঘমেয়াদী ওষুধ খাওয়ার প্রয়োজন আছে, খাদ্যের নিয়ন্ত্রণের ব্যাপার আছে এবং সেই সঙ্গে ব্যায়ামের ব্যাপার আছে। আর তার সঙ্গে হোমিওপ্যাথি চিকিৎসা এই জুভেনাইল ডায়াবেটিসকে আমরা অনেকটাই কন্ট্রোল করতে পারি এবং তাতে তার ভবিষ্যৎ জীবনে ইনফার্টিলিটি আসতে পারে। এবং এর সঙ্গে যদি দেখতে হবে তার থাইরয়েডের সমস্যা আছে কিনা, এইগুলো দেখে যদি আমরা চিকিৎসা করি এই সমস্যার সমাধান করা হোমিওপ্যাথিতে খুব সহজসাধ্য ব্যাপার। কিন্তু স্যার, হোমিওপ্যাথি আমরা শুনেছি যে একটু সময় সাপেক্ষ ব্যাপার, হ্যাঁ, এটা আর কি বলা হতো আগে, তো এখনো কি তাই? তাহলে শিশুদের ক্ষেত্রে কিভাবে সেটা সম্ভব? ওরা তো মানে অনেকটা দিন সময় লেগে গেলে, এই যে ডায়াবেটিসের কথাটা বললেন, এটা তো এলোপ্যাথিতে সারা জীবনই ওষুধ খেতে হবে। আর এই প্রসঙ্গে একটা গল্প বলি, গল্প মানে ঘটনা বলি, গল্প বললে ভুল বলা হবে। যে একটি পেশেন্ট এসছে আমার কাছে, সেই বাচ্চাটির 5 বছর বয়সে তার আনডিসেন্টেড টেস্টিস, অর্থাৎ তার অন্ডকোষটা পেটে ছিল। এটা একদম আমাদের কমন পেশেন্ট, আমরা কিন্তু এইসব পেশেন্টকে ভালো করে দিতে পারি সহজে।
কিন্তু এটা কি কোনো সার্জিক্যাল? এবং সেইটাই আমি বলতে চাইছি যে এই যে দেরি আচ্ছা। হওয়ার প্রসঙ্গে, হ্যাঁ। তো 5 বছর বয়সে ওরা অপারেশন করা হয়েছিল। অপারেশন করার পরে অপারেশন করতে গিয়ে ওই অন্ডকোষটা তার নষ্ট হয়ে যায়। তারপরে তাকে, সেই ছেলেটির এখন 21 বছর বয়স, তাকে বিভিন্ন রকম হরমোনাল ট্রিটমেন্ট করার পরেও তার কিন্তু বর্তমানে স্পার্মের সংখ্যা 5 ছিল। তা আমার কাছে 3 মাস আগে এসেছিল, তাকে আমি 7 করতে পেরেছি, যদিও 60 না হলে তার ইনফার্টিলিটির অসুবিধা হবে। তা আমি এ প্রসঙ্গে বলতে চাইছি, মানে 5 বছর থেকে 21 বছর ট্রিটমেন্ট করার পরে রেজাল্ট হয়নি, তা আমাদের ক্ষেত্রে যদি 2 বছর হয় সেটা কি বেশি সময় লাগলো? আসলে দেখতে হবে আপনি কোন রোগে ভুগছেন, ক্রনিক ইন নেচার, যেগুলো দীর্ঘদিন ধরে, যে ডায়াবেটিস, সেক্ষেত্রে যদি আমরা কন্ট্রোল রেখে তার ভবিষ্যৎ জীবনটাকে সুরক্ষিত করতে পারি, এখানে টাইমটা ফ্যাক্টর নয়। এবং এখানে টাইম হচ্ছে আপনার কতদিন ধরে ভুগছেন। আপনি একটা রোগে ভুগছেন 5 বছর ধরে, সেখানে যদি 6 মাস ওষুধ খেয়ে আপনি ভালো হয়ে যান, তাহলে সেটা কি বেশি টাইম লাগলো? এবং নট অনলি দ্যাট, হোমিওপ্যাথি পয়েন্ট অফ ভিউ একটা কিওর আর রিকভারি বলে একটা কথা আছে। আমরা কিওর করি, আর একদম এলোপ্যাথি সায়েন্সে কিন্তু রিকভারি করে, আর সেই রিকভারিটা দেখে মনে হয় ভালো হয়ে গেছে, কিন্তু বারবার ফিরে আসে ভরের নিত্যতা সূত্রের মতো। যে হোমিওপ্যাথিতে যেহেতু পার্মানেন্ট কিওর, সময় লাগে। তবে এক্ষেত্রেও বলবো, আমি যখন গ্রামে প্র্যাকটিস করতাম, মানে একটা পেশেন্ট মুমূর্ষ হয়ে গেছে, মানে সে সর্দি কাশিতে ভুগছে, তো তখন এমন একটা সময় ছিল যে এখনও তো ডাক্তারদের প্রতি চড়াও হয়, যদি কিছু খারাপ হয়ে যায় তাহলে কিন্তু ডাক্তারকে মারবে এবং তার জন্য অনেক জরিমানা দিতে হবে। তো আমার স্ত্রী হাত নাড়ছে পর্দার ওপার থেকে যে ওই পেশেন্টটাকে ছেড়ে দাও, তার কারণ যদি মারা যায় পরে সমস্যা হতে পারে। তো আমি পরের দিনেই ওষুধ দেওয়ার পরে আমি আবার এরকম বলে দিলাম যে ওষুধটা দিচ্ছি, যদি উপকার হয় ভালো, নাহলে হসপিটালে চলে যাবে। এবং গরিব, এত গরিব, তার 2 টাকা দেওয়ারও তখন ক্ষমতা ছিল না। পরের দিন যখন এসছে, সে হেঁটে এসছে, তা আমি এত উৎফুল্ল হয়েছি, আমার স্ত্রীকে ডাকতে গেছি ওপরে, যে বলছি দেখো সেই ছেলেটা। তখন আমার স্ত্রী ভাবছে এই ছেলেটা সেই ছেলে নয়, তার কারণ কালকে তার যে মুমূর্ষ অবস্থা ছিল, তাহলে এই 24 ঘন্টার মধ্যে এরকম একটা, মানে তাকে আইসিইউ দেওয়ার মতো পেশেন্টকে আমি রিলিফ দিতে পেরেছি। হোমিওপ্যাথি কিন্তু নির্দিষ্টভাবে সঠিক ওষুধ নির্বাচন একটা ফ্যাক্টর, আমরা সেটা হয়তো অনেক সময় পারি না আমাদের ল্যাক অফ নলেজের জন্য। যদি করা যায় তাহলে কিন্তু এলোপ্যাথির থেকেও তাড়াতাড়ি কাজ করবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। শিশুদের একটা অন্যরকম সমস্যা হচ্ছে, কেউ কেউ জন্ম থেকে কানে কম শুনতে পায়, কেউ কেউ আবার আমরা দেখেছি যে কথা অনেক দেরিতে বলে, মা বাবা খুব টেনসড হয়ে যায় যে কি করবে। এই জায়গায় দাঁড়িয়ে স্যার হোমিওপ্যাথিতে কি চিকিৎসা? আসলে এরকম পেশেন্ট এখন খুব বেড়েছে। তার কারণ কি, আসলে বাচ্চা কিন্তু দেখে শেখে, কথা শুনে কিন্তু কথা বলতে চাই। এবং এখন আমার কাছে একটা পেশেন্ট এসছে, তার মা এসে বলছে স্যার আমার ছেলে কথা বলে না। অনেক সময় অনেক ব্রেনের প্রবলেম থাকে, সেই জন্য তার জন্য ওষুধ আছে, কিন্তু কমন প্রবলেম হচ্ছে বাচ্চার মা এবং বাচ্চা দুজনেই মোবাইল দেখে বলে সে কথা শোনে না। তা আমি সেই ভদ্রমহিলাকে বললাম যে আপনিও মোবাইল দেখুন, ওর সঙ্গে কথা বলতে বলতে তারপরে 6 মাসের মধ্যে সে বাচ্চা কথা বলতে শিখেছে। তার জন্য পরিবেশ একটা বিরাট ফ্যাক্টর। অবশ্যই কিছু তার অলফ্যাক্টরি নার্ভের কোনো প্রবলেম থাকলে, অডিটরি যে কথা শোনা টোনা, সেগুলো আমাদের ট্রিটমেন্ট আছে। এবং কনজেনিটাল কোনো ফ্যাক্টর থাকলে পরীক্ষা নিরীক্ষা করে সেটা সিদ্ধান্ত নিতে হবে ব্রেনের কি সমস্যা আছে। এক্ষেত্রে ব্রেনের নিউট্রিশনের জন্য জিঙ্ক গ্রুপের আমাদের অনেক ওষুধ আছে, জিঙ্ক সাল্ভ, জিঙ্ক মেট, জিঙ্ক ভ্যাল এবং জিঙ্কো বাইলোবা। এগুলো অ্যাকর্ডিং টু ডক্টরবাবুর অভিজ্ঞতা এবং তার সঙ্গে সঙ্গে তার পরিবেশ পরিস্থিতির উপর নির্ভর করে ওষুধ প্রয়োগ করলে এই বাচ্চার এই তোদলামি, আমাদের কাছে তোদলামি প্রচুর পেশেন্ট আছে, কথাটা পুরোপুরি হচ্ছে না, এবং সেক্ষেত্রেও এখানে অটিজমের একটা লক্ষণ, একটা বাচ্চা বারবার 2বার কথা বলবে এবং সে আই কন্ট্যাক্ট করতে পারবে না, দ্যাট ইজ এ সিমটমস অফ অটিজম। তো সেক্ষেত্রে বলতে চাই, যে কোনো সমস্যায় আমি কিন্তু গোড়ানোই, কারণ আমরাও যদি সেটা না আমাদের মধ্যে থাকে তখন আমরা তার স্পেশালিস্টের কাছে যেতে বলবো। কিন্তু আমাদের কাছে সব স্পেশালিস্ট ফেল হওয়ার পরে হোমিওপ্যাথি করতে আসে, তাতেও রেজাল্ট পাওয়া সম্ভব। বাচ্চার মায়েদের একটা খুব কমন কথা, বাচ্চা খেতে চায় না, খুব দুরন্ত। এইটা কি মানে কোনো সমস্যা? অবশ্যই খেতে চায় না, এটা তো আমি আগে একটা বললাম যে অ্যাকচুয়ালি তাকে আগে খাইয়ে দেওয়া হয়, তাকে খিদে পেতে দিতে হবে। এবং বাচ্চাকে কিন্তু কখনোই টিভি দেখতে দেখতে খাওয়াবেন না, আসলে তাতে তার কনস্টিপেশন হবে। এই কারণেই যে আসলে সে যখন খাচ্ছে মনোনিবেশ করছে না, গ্যাস্ট্রিক জুসটা সিক্রিয়েশন হচ্ছে না, তার প্রেক্ষিতে তার কিন্তু কনস্টিপেশন, এবং কনস্টিপেশন হলে সেখানে কিন্তু তার পরবর্তী ক্ষেত্রে ফিস্চুলা, পাইলস, এগুলো অর্শ, এগুলো হতে পারে। আর খাচ্ছে না, আরেকটা কি প্রশ্ন করলেন যেন? দুরন্ত। এই হাইপার অ্যাক্টিভিটি, এটা ডিজিজ কিন্তু, এবং এটা কিন্তু টিউবারকুলার ডায়াথিসিস আমাদের ল্যাঙ্গুয়েজে আমরা বলি। এবং আমরা দেখেছি এই বাচ্চাগুলো কিন্তু খুব ইন্টেলিজেন্ট হয়, কিন্তু
টু মাস রেস্টলেস, আমাদের ওষুধ আছে এবং এরকম আমরা অসংখ্য পেশেন্টকে ভালো করেছি। এবং এগুলো ভালো না করলে কি হয়, এগুলো অনেকে ভাববে রোগ নয়, আসলে এই দুরন্তপনা, তার ইন্টেলিজেন্ট থাকার কারণে সে পড়াশোনা করছে, খুব ভালো রেজাল্ট করছে, কিন্তু সে সময়টা দেবে না এবং এই দুরন্তপনার জন্য সে পরবর্তীকালে আপার ক্লাসে যখন যাবে তার রেজাল্টটা ভালো হয় না। এবং সেই ক্ষেত্রে যদি আমাদের হোমিওপ্যাথি কয়েকটা ডোজ দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু সে কিন্তু পড়াশোনাতে ভালো হবে, বাস্তবিক জীবনে ভালো হবে, ভদ্র হবে, মার্জিত হবে এবং সুস্থ জীবন পাবে। একদম স্যার, আমি আরো কিছু জানবো, আপনার কাছে প্রশ্ন থাকবে, তবে দর্শক বন্ধুরা রয়েছেন। বলুন কে রয়েছেন আমাদের সঙ্গে, বলুন কে রয়েছেন, হ্যাঁ বলুন, কথা বলুন। আমি ডাক্তারের কথা বলবো? হ্যাঁ, উনি শুনছেন, আপনি প্রশ্ন রাখতে পারেন, বলবো? বলুন। আচ্ছা ডাক্তারবাবু, আমার মেয়ের একটা সাইটিকা পেন হচ্ছে বাঁদিকে, কত বয়স? ডান দিক কিংবা বাঁদিকে একটা হচ্ছে সাইটিকা পেন, ও বাইরে থাকে, এই কোনো হোমিওপ্যাথিক সলিউশন আছে? আপনার মেয়ের বয়স কত? বয়স আপনার 32, আমার বয়স হচ্ছে 75। আচ্ছা, মেয়ের বয়স 32। 32। আচ্ছা, আর কোনো সমস্যা আছে? না না না, খালি সাইটিকা পেনটাই আছে। আচ্ছা, আর ওনার কাছে কিছু জানার না, আছে? কিছু জানার নেই। আচ্ছা, ধন্যবাদ ফোন করার জন্য। আপনি অনুষ্ঠান দেখতে থাকুন। হ্যাঁ, যদিও sciatic- আজকে sciatic pain, হ্যাঁ। শিশু রোগ নিয়ে আমরা কথা বলছি, কিন্তু স্যার যেহেতু রয়েছেন অবশ্যই উনি পরামর্শ হ্যাঁ, দেবেন। সায়াটিক পেনের তো হোমিওপ্যাথি খুব ভালো ওষুধ আছে। এক্ষেত্রে ব্যায়াম করতে হবে, আপনার পোশ্চারটা চেঞ্জ করতে হবে। যদি সোফায় হেলান দিয়ে বসেন সেটা চলবে না, মানে একদম খাড়া হয়ে বসতে হবে। কিছু ব্যায়াম আছে, আর হোমিওপ্যাথি চিকিৎসা তো অবশ্যই আছে। ডান দিক হলে আলাদা ওষুধ, বাঁ দিক হলে আলাদা ওষুধ, এবং কোমর থেকে নিচে যদি ব্যথা হয় আলাদা ওষুধ। আর সায়াটিকা হচ্ছে অ্যাকচুয়ালি, আপনি সায়াটিকা বলছেন, সেটা ডাক্তারবাবুর ডায়াগনোসিস অনুযায়ী করতে হবে। সায়াটিকা হচ্ছে একটা নার্ভ, সেটা হচ্ছে লংগেস্ট নার্ভ ইন দ্য বডি, এবং এর জন্য যে কোনো পেনের আমাদের হোমিওপ্যাথি চিকিৎসা আছে। আর সায়াটিকা তো খুব সাকসেসফুল, আপনি স্থানীয় চিকিৎসকের কাছে যদি চিকিৎসা করেন আপনার এই ব্যাপারে হেল্প হবে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। একদম। এবং স্যারের কাছে যদি আপনারা দেখাতে চান তাহলে দেখুন বুকিং নাম্বার রয়েছে, অবশ্যই সেই বুকিং নাম্বারে আপনারা ফোন করতে পারেন। এখানে যদি কথা বলতে চান তাহলে আরও যে দুটো নাম্বার যাচ্ছে সেই নাম্বারে ফোন করুন। বুকিং নাম্বারে ফোন করে স্যারের যে চেম্বার আছে সেখানে আপনারা দেখাতে পারেন। এবং জেলা থেকে যারা দেখছেন তারাও হতাশ হবেন না, স্যার জেলাতেও যায়, বুকিং নাম্বারে ফোন করে আপনারা গাইডেন্স পেতে পারেন। স্যার 90টার কাছাকাছি বই, তার কয়েকটাই আমার হাতের কাছে রয়েছে। আমি জানি যে যেখানে ক্যান্সার পর্যন্ত আপনি চিকিৎসা করতে পারছেন, কিন্তু এই পত্রিকা, মানে আমি একটু দেখাতে চাইবো এই ধরনের পত্রিকার আপনার উদ্দেশ্য কি লেখার? মানে এই পত্রিকাতে এখানে রয়েছে সংবাদ, সাহিত্য, সংস্কৃতি, স্বাস্থ্য, প্রগতি, মানে সব চর্চাকেই আপনি ছুঁয়ে গেছেন কেন? না, অ্যাকচুয়ালি আমি ছুঁয়ে যাই না, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আমার ব্যাপারটা নয়, একটি মানুষের কিন্তু তার মনন, তার মানে চিন্তন এবং সব মিলিয়েই কিন্তু শরীর, এবং হেলথের যে ডেফিনেশন সেখানে কিন্তু মন ও শরীরের সমান, সেখানে সাহিত্য থাকতেই হবে, মানুষকে তার বোধ থাকতে হবে। আর আমরা এরকম 30টা পত্রিকা বের করি, সম্ভবত আমার কাছে যেটুকু খবর আছে কোনো সংস্থা থেকে 30টা পত্রিকা বের হয় না। এবং আমরা কেন পত্রিকা বের করি? আমরা মনে করি যে এখনও মানুষের স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা কম, এবং একটা কথা আছে যে রোগ আরোগ্যের থেকে রোগ প্রতিরোধ করা শ্রেয়, আর সেই রোগ প্রতিরোধ করতে গেলে আমাদের সচেতন হতে হবে। আমরা এখনও জানি না কখন কি খেতে হয়, কখন ঘুমাতে হয়, এবং যৌনাচারের ক্ষেত্রেও অনেক সময় আমরা যেগুলো ভাষায় বলতে পারি না সেগুলো পত্রিকার মাধ্যমে বললে অনেকের যৌনাচার সম্পর্কেও শিখতে পারে, এবং অনেকে কোন খাবারটা কখন খেলে, ইভিন জল কতটা খেতে হয়, এবং সেটাও কিন্তু অনেকে জানি না। এবং আমাদের এই সচেতনতা বৃদ্ধির জন্যই আমরা ইংরেজি, বাংলাতেই আমাদের বেশি পত্রিকা বেরোয়, ইংরেজি, হিন্দিতে পত্রিকা বেরোয়, এবং তার উদ্দেশ্য হচ্ছে মানুষের কাছে পৌঁছানো এবং মানুষকে স্বাস্থ্য সম্পর্কে সচেতন করা। আমরা মনে করি ওয়ার্ল্ড ফেডারেশন হোমিওপ্যাথির তরফ থেকে টাকা থাকলে ওষুধ কেনা যায় কিন্তু স্বাস্থ্য কেনা যায় না, টাকা থাকলে বই কেনা যায় কিন্তু কখনো সংস্কৃতি কেনা যায় না, টাকা থাকলে বিছানা কেনা যায় কিন্তু ঘুম কেনা যায় না। এবং আমরা মনে করি যেভাবে রোগের প্রাদুর্ভাব বাড়ছে পলিউশনজনিত কারণে, খাদ্যের কারণে, এবং আমি সম্প্রতি আমার একটা লেখা বেরিয়েছে জল, জঙ্গল এবং স্বাস্থ্য, মানে এই যে জঙ্গলকেও শেষ করে দেওয়ার কারণে যেমন অক্সিজেন কমে যাচ্ছে, জঙ্গলকে শেষ করে দেওয়ার জন্য বন্য প্রাণী বাড়িতে চলে আসছে, হাতি উৎপাত করে শস্য নষ্ট করে দিচ্ছে, এবং সব মিলিয়েই কিন্তু তার জন্যে সাহিত্য, সংবাদ এবং সংস্কৃতি এবং প্রগতি, এবং এইটা আমাদের অজ্ঞতা দূর করা এবং আমাদের সচেতন করে তোলা, এটাই কিন্তু আমাদের এই পত্রিকা বের করার উদ্দেশ্য। বাহ স্যার, 40 বছরের কাছাকাছি আপনার অভিজ্ঞতা, এই অভিজ্ঞতায় মল্লিক মেথড কতটা সাকসেসফুল, আর এই মেথড এতটা সাকসেসফুলি বা হলো কিভাবে? মানে এটা কি অন্য কোনো থেরাপি? না, এটা একটা চিন্তা, একটা
আসলে সায়েন্স কখনো থেমে থাকে না, এবং সেই কারণেই আমরা কিন্তু তার মডুলেশন করেছি। এবং বেসিক্যালি আমি যখন গ্রামে চিকিৎসা করি, এবং আমি এই প্রসঙ্গে একটা ঘটনা বলি, কিছুদিন আগে আমার কাছে একটা পেশেন্ট এসছে, পেশেন্টটার হচ্ছে ব্লাড বেড়ে যাচ্ছে, ভাবতে পারছেন যে ব্লাড কমে যায়, অ্যানিমিয়া নিয়ে কিন্তু অনেকে ভাবি, কিন্তু তার 20-র উপরে ব্লাড বেড়ে যাচ্ছে, এবং তাকে মডার্ন সায়েন্সের ডাক্তারবাবুরা বলেছে যে অ্যাসপিরিন বলে জাতীয় ওষুধ দিয়েছে যাতে তার হার্টের প্রবলেম না হয়, আর সেই সঙ্গে বলেছে 20 যদি পেরিয়ে যায় হিমোগ্লোবিনটা তাহলে এটা ইনজেক্ট করে দেবে। তখন আমাদের হ্যানিম্যান অর্থাৎ হোমিওপ্যাথির যিনি জনক, তিনি যে চিকিৎসা দেখে ব্যথিত হয়ে হোমিওপ্যাথি আবিষ্কার করেছিলেন, তখন হচ্ছে যার কারো যদি ব্লাড প্রেশার বেড়ে যেত তাকে যোগ ধরিয়ে দেওয়া হতো, যোগ ব্লাডটা টেনে নিত আর ব্লাড প্রেশারটা কমে যেত। তা আমি তো বললাম তাহলে মডার্নে সেই ব্লাড বের করা। এবং সুখের বিষয় হলো 3 মাস ট্রিটমেন্ট করার পরে আমাদের এই মল্লিক মেথডের মাধ্যমে তাকে কিন্তু আমরা 17তে এখন ফিরিয়ে আনতে পেরেছি, তার ব্লাড ইনজেক্ট করতে হচ্ছে না। আসলে মল্লিক মেথড হচ্ছে যে আমাদের বিজ্ঞান এবং হোমিওপ্যাথি দর্শনের সমন্বয়, এবং সেই জন্যই আমরা যে ক্যান্সার, হাঁপানি, যৌন রোগ, চর্মরোগ সেগুলো মডার্ন সায়েন্স থেকে ফেরত হয়ে এসছে, সেই জন্য আমরা একটা নতুন ভাবনা নিয়ে, এবং সেটা যেমন হ্যানিম্যানীয় পদ্ধতিকে আমরা নিচ্ছি, তার সঙ্গে মডার্ন সায়েন্সের প্যাথোলজিক্যাল রিপোর্ট এবং দর্শন, এবং এই যে প্রেস সায়েন্সে যে ডেভেলপমেন্ট হলো, এবং তাতে করে আমরা ওখান থেকেও কিন্তু অনেক অভিজ্ঞতা অর্জন করতে পারি। একদম স্যার, আসবো। দর্শক বন্ধুরা একটু অপেক্ষা করছেন, একটু কথা বলে নি। নমস্কার, বলুন কে রয়েছেন? হ্যাঁ নমস্কার। বলুন। টিকে সেনহারা বলছি। হ্যাঁ বলুন। হ্যাঁ আমার একটুখানি আমার আপনার কথা ঠিকমতো বোঝা যাচ্ছে না দাদা, আপনার নেটওয়ার্ক ইস্যু হচ্ছে বোধহয়, আপনি লাইনটা কেটে আরো একবার ফোন করার চেষ্টা করুন, কথা হবে। স্যার মল্লিক মেথড তো বুঝলাম, কিন্তু স্যার আজকে যেহেতু আমরা হোমিওপ্যাথির চিকিৎসায় একদম শিশুদের রোগের ক্ষেত্রে রয়েছি, স্যার একটা বিষয় জানবো, একদম সদ্যজাত শিশুকে সেই সময় থেকেই কি হোমিওপ্যাথি খাওয়ানো যায়, মানে তাদের তো সমস্যা শুরু হয়ে যায়? এটা একটা দারুণ প্রশ্ন করেছেন। অনেকে মনে করেন যে হোমিওপ্যাথি বিশ্বাসে কাজ করে। একটা দুগ্ধপোষ্য শিশু যখন সে মাতৃ জঠর থেকে বাইরে আসে, তার এই হঠাৎ করে আসার জন্য ওয়েদারজনিত পরিবর্তনের কারণে তার কিন্তু পেচ্ছাপ বন্ধ হয়ে যায়, এবং সেখানে আমাদের ইকোনাইড ন্যাপিলাস বলে একটা ওষুধ আছে, যদি পেশেন্ট ওষুধ খেতে নাও যায় তাকে রাবিং করে দিলে তার পেচ্ছাপ হয়ে যায়। তো তার মানে যে ওই সদ্যজাত শিশু মানে অ্যান্টিনেটাল কেয়ার থেকেই কিন্তু ওষুধ প্রয়োগ করা যেতে পারে, এবং নট অনলি দ্যাট, এবং সেক্ষেত্রে কিন্তু তাকে আমরা রাবিং করেও দিতে পারি। এবং এক্ষেত্রে যেটা আমার বলার বিষয় সেটা হচ্ছে, অনেক সময় যে ভাবেন না যে বিশ্বাস, তাহলে এই সদ্যজাত শিশুটা কি বিশ্বাসের জন্য রোগ সারে? এটা কিন্তু একটা বিজ্ঞান। এবং একজন ডাক্তারবাবু, খুব প্রখ্যাত ডাক্তারবাবু, সম্প্রতি তার একটা সাক্ষাৎকারে দেখছিলাম, তিনি বলছেন যে মেডিকেল সায়েন্সে কিন্তু অনেক বিষয় আছে, ফিজিওলজি, কিন্তু কখনোই আর্টের কথা বলে না, ও তার হাউ টু স্পিচ টু দ্য পেশেন্ট। এবং সেই জন্যই হোমিওপ্যাথি হচ্ছে ইট ইজ এ নট অনলি সায়েন্স বাট অলসো আর্ট। এবং সেই কারণেই এই বাচ্চা সদ্যজাত শিশুর থেকেই কিন্তু আমরা ওষুধ হোমিওপ্যাথি প্রয়োগ করলে তার কিন্তু মার্ভেলাস রেজাল্ট হয়। আর বাচ্চাদের ক্ষেত্রে যেহেতু পলিউশন বা অন্য কোনো ড্রাগিং হয়নি, সেই জন্য হোমিওপ্যাথি আরও তাড়াতাড়ি কাজ করে। বাহ স্যার, আমরা সফলতাটা একটু জানবো, যে মানে এতদিনের অভিজ্ঞতায় কি দেখেছেন, কতটা সফল হয়েছে হোমিওপ্যাথি? সফল তো আমাদের ব্যর্থতা আছে, বিষয়ে কোনো ব্যাপার নেই, কিন্তু আমাদের বেশিরভাগটাই যদি 100% ধরি, আমরা 70% সাকসেস, 30% ফেলিওর। এবং ঘটনা হলো যে সাকসেস এমন সাকসেস, একটা এক্সাম্পল বলি, আমাকে একটা পেশেন্ট হঠাৎ একদিন ফোন করে বললো, সেদিন ছিল শুক্রবারে আমার অফ ডে, আমি বসি না, বললো একটা পেশেন্ট নার্সিংহোমে ভর্তি আছে, তাকে বলেছে তার সেলুলাইটিস হয়েছে, সে যদি বাঁচে তার হাত পাগুলো বাদ যাবে, আর নাহলে সে মারা যাবে। তাই বললাম আমি তো আজকে বসি না। তো আমাকে সে একটু বললো যে স্যার আমাকে আজকে দেখতেই হবে। বললাম আমি তো দেখি না। তখন বললো স্যার আমি একজন ডাক্তার, আমি গ্রামে প্র্যাকটিস করি, আমার নাতনির সমস্যা হয়েছে। তখন আমি তাকে বললাম যে ঠিক আছে এসো। তো এলো, তখন আমার ফিস দিল, আমি আর ওকে কিন্তু যেহেতু নার্সিংহোমে ভর্তি আছে 3-4টে ডোজের বেশি খাওয়ানো যাবে না, এবং স্যালাইনের সঙ্গে খাওয়াতে হবে। তারপরে রবিবার দিন আমাকে ফোন করে বলছে যে স্যার আপনি সোমবারে যে কলেজ স্ট্রিটে বসেন, তা আপনি একটু আগে আসুন। আমি 12টা থেকে বসি, বললো 10টা। কেন না, পেশেন্টটা ভালো আছে, তার হাত বাদ দিতে হয়নি, পা বাদ দিতে, এবং সে পেশেন্ট এখনো আমার কাছে আছে। এটাই তো অ্যাচিভমেন্ট, এবং এই যে কত বড় অ্যাচিভমেন্ট, মানে আমিও ভাবতে পারছি না। তো সেরকম আমরা এরকম অনেক মার্ভেলাস পেশেন্ট পাই যেগুলো। স্যার দর্শক বন্ধুরা রয়েছেন, একটু কথা বলিনি, বলুন কে আছেন? কে আছেন? টিভির, হ্যাঁ টিভি সাউন্ডটা একদম কমিয়ে দিয়ে ফোনে কথা বলুন। হ্যাঁ বলুন। আমি বাঁশবাড়ি থেকে বলছি, দীপক মুখার্জি। হ্যাঁ বলুন। আমি ডাক্তারবাবুর সঙ্গে কথা বলতে চাই। হ্যাঁ উনি শুনছেন, আপনি প্রশ্ন করুন। আমি বলছি আমার একটু প্রস্তাবের প্রবলেম আছে। আচ্ছা, মানে বয়স কত? আজকে
আমার বয়স 66। 66, আচ্ছা তা আম- মানে আমি প্রস্তাব রুখতে পারছি না, মানে আচ্ছা হ্যাঁ, এলে আর প্রস্তাব রোকা যায় না। হ্যাঁ, আপনার রিনাল ফেলিওর হতে পারে, আপনার কিডনি এবং ইউরিন কালচার করতে হবে, এবং অনেক সময় এই বয়সে প্রোস্টেটেরও প্রবলেম থাকে, সেই জন্য একটা ইউএসজি করে দেখে নিতে হবে। এই ব্যাপারে একদম সর্বতভাবে হোমিওপ্যাথি চিকিৎসা করলে আপনার রিলিফ পাবেন, এবং এক্ষেত্রে আপনি দেরি করবেন না, যে কোনো হোমিওপ্যাথি চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করুন এবং ইউরিন কালচার ইউএসজি করে, এবং প্রোস্টেটের যদি সেরকম সমস্যা আপনি ইউএসজিতে দেখতে পান, পিএসএ বলে একটা জিনিস আছে, এটা করবেন এবং একটু জল খাবেন, আর তার সঙ্গে হোমিওপ্যাথি চিকিৎসা নেবেন। অবশ্যই এই ব্যাপারে আপনার কোনো অসুবিধা হবে না, আপনি সহজেই স্বাস্থ্য ও আরোগ্য লাভ করবেন। একদম। আপনি যদি স্যারকে দেখাতে চান তাহলে বুকিং নাম্বার আছে আমাদের স্ক্রিনে যাচ্ছে, সরাসরি সেটা নোট ডাউন করুন এবং চটপট তারপর আপনি বুকিং করে স্যারের সঙ্গে দেখাতে পারেন। স্যার, আজকে সময় তো একদম শেষ। আমি আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ ইস্যু আমাদের বাকি রয়েছে, আগামী দিনগুলোতে আমরা অবশ্যই রাখার চেষ্টা করব সেই সমস্ত গুরুত্বপূর্ণ ইস্যু। তবে আপনি সুস্থ থাকুন, ভালো থাকুন, আপনার মতো ডাক্তারবাবু আমাদের সকলের প্রয়োজন। নমস্কার। ভালো থাকুন, দেখতে থাকুন আর প্লাস নিউজ, সবার আগে সবার পাশে।